আলফা লেভেলে নেমে আসলো, ব্রেনের সমস্ত সূক্ষ্ম সার্কিটগুলোতে আবার কানেকশন হয়ে গেল, নাম মনে পড়ে গেল, প্রশ্নের উত্তর মনে পড়ে গেল। তাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রেন সবচেয়ে সুন্দর কাজ করে এবং আজকে আপনি সভ্যতার যা কিছু দেখতে পাচ্ছেন, এভরিথিং অ্যান্ড এভরিথিং, এর সব কিছু এসছে মানুষ তার ব্রেনকে যখন আলফা লেভেলে নিয়ে এসছে। এবং মেডিটেশনে আমার ব্রেনটাকে এই আলফা লেভেলে নিয়ে আসি। তো মেডিটেশন প্রসঙ্গে আরেকটু পরে আসছি। তাই আমাদের আজকের আলোচনার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টে আমরা এখন চলে আসি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এই পয়েন্টটা বুঝতেই আসলে আমাদের অনেক সময় চলে যায়। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন আসতে পারে যে এত শক্তিশালী যে মূল্যবান সুপার 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 বায়োলজিক্যাল কম্পিউটার ব্রেন, এই ব্রেনকে চালায় কে? নিউরোসায়েন্টিস্টরা দীর্ঘ গবেষণা করেছে, কারণ বিজ্ঞানীরা কোনো কিছু এমনি এমনি স্বীকার করে নেন না, তার প্রমাণ না পাওয়া পর্যন্ত। এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে গিয়ে চিকিৎসা বিজ্ঞানের একটা নতুন শাখা ডেভেলপ হয়ে গেছে, সাইকো নিউরো ইমিউনোলজি। সাইকো নিউরো ইমিউনোলজি এর প্রধান প্রবক্তা হচ্ছেন ডক্টর অ্যালেন গোল্ডস্টেইন এবং ডক্টর জন মর্টিন, দুইজনই সাইকিয়াট্রিস্ট এবং নিউরোলজিস্ট। তাদের সাথে আরো দুইজন নিউরোসার্জন, ডক্টর রাইডার টেনফিল্ড এবং ডক্টর ই রয় জন। এই চারজন দীর্ঘ গবেষণা করেছেন এবং তারপর তার প্রমাণ করে দেখিয়েছেন যে একজন প্রোগ্রামার যেভাবে কম্পিউটারকে পরিচালিত করে, at the same way আপনার ব্রেনকে পরিচালিত করে, যাকে আমরা খুবই তুচ্ছ তাচ্ছিল্য করি, আপনার মন। বিষয়টাকে নিউরোসায়েন্টিস্ট আরেকটু সিম্পলিফাই করে বুঝিয়েছেন। তারা বলছেন যে ব্রেন হচ্ছে আপনার হার্ডওয়্যার এবং মন হচ্ছে এটা সফটওয়্যার। এবং তাদের কনক্লুশন কিন্তু খুব সাংঘাতিক। তাদের কনক্লুশন হচ্ছে যে আপনার এই মনের মধ্যে যে চিন্তা বারবার 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 চলতে থাকে, আর আমার মনের ভেতর যে বিশ্বাস আপনি লালন করবেন, আমরা বিশ্বাসকে অনেকক্ষণ আলাপ করেছি, যে আপনার মনের ভেতর যে বিশ্বাস আপনি লালন করবেন, আপনার ব্রেন সেভাবে প্রোগ্রাম হয়ে যাবে এবং আপনাকে সেই বাস্তবতা করবে। প্রমাণ চান? আপনি আজকে থেকে চিন্তা শুরু করে দেন, চুরি 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 চুরি, কতদিন? 3 মাস। 3 মাস পরে আপনি আবিষ্কার করবেন আপনার ব্রেন আপনাকে টাকা চোর বানিয়ে দিয়েছে। আপনি দেখবেন যে সহজে ধরা পড়ছেন না। আপনি যদি সবসময় চিন্তা করতে থাকেন ঘুষ ঘুষ ঘুষ, আপনার ব্রেন আপনাকে পাকা ঘুষ করে বানিয়ে দেবে এবং আপনার ঘুষকে বন্ধ করতে পারবেন না। আপনি যদি সবসময় চিন্তা করতে থাকেন পোড়া কপাল পোড়া কপাল, আপনি নিশ্চিত করতে পারেন যেখানে গেলে আপনার কপাল উঠবে, যার সাথে দেখা হলে আপনি অপমানিত হবেন, আপনার ব্রেন আপনাকে ঘুরিয়ে ফিরে সেখানে নিয়ে যাবে। অপমানিত হলে আপনি গল্প করতে পারবেন, কি বলেছিলাম আমার আজকেই ভালো অপমানিত হয়ে এসেছে। আর সেই আপনি যদি নেগেটিভ প্রোগ্রামিং না দিয়ে যদি পজিটিভ প্রোগ্রামিং করতে পারেন, সাফল্য সাফল্য সাফল্য, সফল হওয়ার জন্য যা প্রয়োজন, যার সাথে দেখা হওয়া প্রয়োজন, যেখানে যাওয়া প্রয়োজন, আপনার ব্রেন আপনাকে সেখানে নিয়ে যাবে। অর্থাৎ যদি ব্রেনটাকে বেশি পরিমাণে ব্যবহার করতে হয়, একজন সফল মানুষ এবং একজন সাধারণ মানুষের পার্থক্য একটা জায়গায়, যে তার ব্রেনটাকে বেশি পরিমাণে ব্যবহার করে। যদি ব্রেনটাকে বেশি পরিমাণে ব্যবহার করতে হয়, আপনার মনের উপর আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, মাইন্ড কন্ট্রোল। আসলে এই যে মাইন্ড কন্ট্রোল, মনকে নিয়ন্ত্রণ করার গুরুত্বটা কতখানি যদি এখনো কোনো সন্দেহ থাকে, তাহলে একটা উদাহরণ দিই। ধরেন আমরা এখন এই প্যাড থেকে একটা কাগজ ছিঁড়ে নিয়ে, যেদিন খুব রোদ, খুব রোদ, সারাদিন যদি কাগজটাকে রোদের মধ্যে ফেলে রাখি, বলেন কাগজে কি আগুন ধরবে? একটু গরম হতে পারে বরঞ্চ, কিন্তু আমরা সবাই জানি যে আগুন ধরবে না, যত রোদই হোক না কেন আগুন ধরবে না। কিন্তু একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আসেন, ফোকাল পয়েন্টটা কাগজের উপরে ফেলেন, আমরা সবাই ছোটবেলায় দেখেছি, কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ধরে যাবে। সেম কাগজ, সেম সানলাইট, সারাদিনেও আগুন ধরলো না, আর এখানে কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ধরে গেল। কেন? আপনি কি করলেন? আপনি শক্তিটাকে কনসেন্ট্রেট করলেন, ফোকাস করলেন। তো মনের যে শক্তি, এই শক্তিটাকে কন্ট্রোল করতে হবে। এই শক্তিটাকে যখন আপনি কনসেন্ট্রেট করছেন, ফোকাস করছেন, আপনার ব্রেইনের ওয়ার্কিং স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং ব্রেইনের একটা নতুন বাক্য হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। আপনার ব্রেইনের ওয়ার্কিং স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্রেইনের নতুন নতুন কানেকশন সৃষ্টি হচ্ছে।
আপনার ব্রেইন আপনাকে নতুন বাস্তবতা উপহার দিচ্ছে। আর মনের এই শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্যই প্রয়োজন হচ্ছে একটা সায়েন্স, একটা গ্রামার, একটা প্রসেস, যার নাম হচ্ছে মেডিটেশন। এতক্ষণ অরিন্দম কহিলাম সাথে মেডিটেশন এর আলোচনা এই কারণে হচ্ছে মেডিটেশন। আমি প্রশ্ন করতে পারেন, হোয়াট ইজ মেডিটেশন? মেডিটেশন কি? আসলে মেডিটেশন নতুন কিছু। হাজার বছর ধরে আমাদের অলি বুজুর্গরা, আমাদের মুনি ঋষিরা, আমাদের নবী রাসূলরা তারা যে ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন, এই ধ্যান মুরাকাবারই আধুনিক নাম হচ্ছে মেডিটেশন। ধ্যান এটি বাংলা শব্দ, মুরাকাবা আরবি ফার্সি শব্দ, মেডিটেশন ইংরেজি শব্দ, একই জিনিস। ধ্যান না বলে মুরাকাবা না বলে মেডিটেশন কেন বলছেন? আসলে ধ্যান মুরাকাবা শুনলে অনেকে ভয় পেয়ে যান, মনে করেন যে ঘর সংসার ছেড়ে মনে জঙ্গলে চলে যেতে হবে। আর মেডিটেশন শুনলে খুব খুশি, ওই তো নাই তো বড় জিনিস, এসির মধ্যে চেয়ারে বসে করা যায়, একই জিনিস। পদ্ধতিগত কিছু কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল জিনিসটা একই। আপনি দেখেন, আমাদের মহাভারতের দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেডিটেশন করেছেন, হযরত মূসা আলাইহিস সালাম মেডিটেশন করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট মেডিটেশন করেছেন, মহামতি বুদ্ধ বছরের পর বছর অশ্বত্থ বৃক্ষের নিচে ধ্যান করেছেন, মেডিটেশন করেছেন, তারপর তিনি বোধি লাভ করেছেন। ঠাকুর অনুকূলচন্দ্র, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ধ্যান করেছেন, মেডিটেশন করেছেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে দীর্ঘ 15 বছর হেরা গুহায় তিনি ধ্যান করেছেন, মেডিটেশন করেছেন, তারপর তিনি নবুয়ত লাভ করেছেন। তারপর কোরআন নাযিল হয়েছে এবং পবিত্র কোরআনে এই ধ্যানকে, মেডিটেশনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এবং পবিত্র কোরআনে জ্ঞানীদের একটা সিফাত হিসেবে বর্ণনা করা হয়েছে যে জ্ঞানীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ধ্যানী। এবং সূরা আল ইমরানের একটি আয়াতে মেডিটেশন বোঝাতে আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন সেটা হচ্ছে তাফাক্কুর। তাফাক্কুর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মেডিটেশন, কন্টেমপ্লেশন। এবং বর্তমান সময়ে অত্যন্ত খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ আল্লামা শেখ ইউসুফ আল কারজাবি তিনি মেডিটেশনকে বলছেন যে মেডিটেশন হচ্ছে একটা উচ্চ স্তরের ইবাদত। এবং যে কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন যে 1 ঘন্টার ধ্যান 70 বছর নফল ইবাদতের সমান। বিজ্ঞানী নিউটন আপনার গাছের নিচে বসে মেডিটেশন করছিলেন। নিউটনের আগে আমাদের পূর্বপুরুষরা কি গাছ থেকে আম পড়তে দেখেননি? দেখেছেন? দেখার সাথে সাথে কি করেছেন? এদিক ওদিক তাকিয়েছেন, দৌড়ে গিয়ে ধরেছেন, ছুরি দিয়ে ছিঁড়েছেন, ঝাল করে স্লোগান লাগিয়েছেন, খেয়ে ফেলেছেন। কেমন? কারণ তিনি বিচার হলেন, একটা আম পড়লো, দেখার সাথে সাথে তার জিভে পানি চলে আসে, নরম নরম একটা পাওয়া। আর নিউটন তিনি দেখেন মেডিটেটিভ লেভেলে, আলফা লেভেলে একটা আপেল পড়লো, নিউটনের মনে কিন্তু আপেলটা খাওয়ার ইচ্ছা জাগ্রত হয়নি, তার মনে প্রশ্ন জাগ্রত, কিন্তু আপেলের নিচে পড়লো কেন, ওপরে উঠলো না কেন? লস অফ গ্র্যাভিটেশন আবিষ্কার করলেন। এটা হচ্ছে আলফা এবং বিটা লেভেলের মধ্যে পার্থক্য। তো আসলে 1993 থেকে আমরা কোয়ান্টাম আমাদের দেশে মেডিটেশন চর্চা করে আসছি। তো তখন আমরা বলেছিলাম যে মেডিটেশন হচ্ছে সায়েন্স, বিজ্ঞান, এবং তখন আমাদেরকে নিয়ে প্রচুর হাসাহাসি হয়েছে। 2003 টাইম ম্যাগাজিন তাদের অগাস্ট 2003 সংখ্যায়, অর্থাৎ 10 বছর পরে তারা কভারেজ স্টোরি করলো দ্য সায়েন্স অফ মেডিটেশন। তার 10 বছর পরে ফেব্রুয়ারি 2014 সংখ্যা টাইম ম্যাগাজিনের কভারেজ স্টোরি হচ্ছে দ্য মাইন্ডফুল রেভলিউশন। যে মেডিটেশন এখন শুধু সায়েন্স নয়, মেডিটেশন হচ্ছে একটা রেভলিউশন। এবং সায়েন্টিফিক আমেরিকান পত্রিকা নভেম্বর 2014 সংখ্যার কভারেজ স্টোরি হচ্ছে দ্য নিউ সায়েন্স অফ মেডিটেশন। তো আমরা শুকরিয়া আদায় করি যে আজকে মেডিটেশন সারা পৃথিবীতে একটা সায়েন্স হিসেবে স্বীকৃত, এবং সেই মেডিটেশনই সবচেয়ে সহজ, সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে আধুনিক পদ্ধতিটি আমরা শেখার সুযোগ পাচ্ছি আমাদের মাতৃভাষায়, আমাদের বাংলায়, যার নাম হচ্ছে কোয়ান্টাম মেথড। এখন এই যে মেডিটেশন বা কোয়ান্টাম মেথড যাই বলেন, চর্চা করে আমরা আসলে কিভাবে উপকৃত হতে পারি? এতক্ষণ তো যা আমরা আলোচনা করবো সবই থিওরিটিক্যাল, তো আসলে মেডিটেশন করে আমরা কিভাবে উপকৃত হতে পারি? তারপর আমাদের আজকের আলোচনার সর্বশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এখন আমরা চলে এসেছি। মেডিটেশন চর্চা করার প্রথম প্রাপ্তি হচ্ছে প্রশান্তি, টেনশন থেকে মুক্তি।
আজকাল কর্পোরেট জগতে একটা টার্ম খুব পপুলার, সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। এবং আমাদের অপিনিয়ন হচ্ছে যে স্ট্রেস ম্যানেজমেন্ট এর চেয়ে ফালতু শব্দ আর দ্বিতীয়টা নাই। কারণ টাইম ম্যানেজমেন্ট, টাইম আপনার অ্যাসেট, ইউ হ্যাভ টু নো যে টাইম কিভাবে ম্যানেজ করতে হয়। রিসোর্স ম্যানেজমেন্ট ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে, হিউম্যান ম্যানেজমেন্ট ঠিক আছে, কিন্তু স্ট্রেস কি আপনার কোনো অ্যাসেট যেটাকে ম্যানেজ করতে হবে? আমরা বলি স্ট্রেস এলিমিনেশন, স্ট্রেস থাকবে না, টেনশন থাকবে না। আপনি বলেন টেনশন থাকবে না, এটা কি সম্ভব? আমরা বলছি সম্ভব। আমরা বলতে পারি যে মেডিটেশন করলে জীবনের কোনো সমস্যা থাকবে না, সমস্যা থাকবে। জীবন যতদিন আছে সমস্যা ততদিন থাকবে। তাহলে তো আল্লাহ কি হলো, একটা বাধা হলো না। সমস্যা এবং টেনশন এক জিনিস না। একজন সাধারণ মানুষ এবং ব্যতিক্রমী মানুষের মধ্যে পার্থক্য কোথায়? একজন সাধারণ মানুষ তিনি সমস্যা দেখলে প্রথম যে কাজটা শুরু করেন তিনি টেনশন শুরু করেন। আর যখনই আপনি সমস্যার সাথে টেনশন যোগ করবেন, কোয়ান্টাম ইকুয়েশন হচ্ছে প্রবলেম প্লাস টেনশন ইজ ইকুয়াল টু ক্রাইসিস। আপনি প্রবলেমটাকে ক্রাইসিসে কনভার্ট করবেন। আর প্রবলেম প্লাস মেডিটেশন ইজ ইকুয়াল টু সলিউশন। যখন আপনি প্রবলেমের সাথে মেডিটেশন যুক্ত করছেন, সমস্যার সমাধান বেরিয়ে আসছে। আপনি বলবেন যে মেডিটেশন করলে সমাধান হয়ে যাবে। আসলে মেডিটেশন করছেন মানেটা, মেডিটেশন করছেন মানে হচ্ছে যে আপনি আপনার সমস্যার সমাধানে এই 5,000 কোটি টাকার সুপার কম্পিউটারটাকে ব্যবহার করছেন এবং আপনার সমস্ত সমস্যার সমাধান এই সুপার কম্পিউটারটার মধ্যে দেওয়া আছে। শুধু আপনাকে, আপনার প্রয়োজন হচ্ছে এটার সাথে কানেক্টেড হওয়া, এটার সাথে লিঙ্ক হওয়া। যখন আপনি টেন্স হয়ে যাচ্ছেন, ইউ মাইনাস ইউর সুপার কম্পিউটার, আপনি সমস্যাটাকে ক্রাইসিসে রূপান্তরিত করছেন। তো এই যে টেনশন বা টেনশন নিয়ে একটু আলোচনা করি যে আজকে আমাদের জীবনে যে এত টেনশন, এত স্ট্রেস, এত টেনশনের কারণটা তাহলে মনে হতে পারে যে টেনশনের বোধহয় অনেক কারণে বোধহয় টেনশনের সৃষ্টি হয়। আসলে বিজ্ঞানীরা বলছেন যে টেনশনের কারণ হচ্ছে মাত্র 4টা। আমাদের জীবনে যত ধরনের টেনশন রয়েছে এটা মাত্র 4টা ক্যাটাগরির মধ্যে পড়ছে। এবং টেনশনের 1 নম্বর এবং প্রধান কারণ যেটি, এটি শুনে আপনারা অনেকেই বিস্মিত হবেন। টেনশনের 1 নম্বর কারণটা কি? টেনশনের 1 নম্বর কারণ হচ্ছে না শুকরিয়া, আনথ্যাঙ্কফুলনেস। নাই নাই, খাই খাই, পাই পাই, চাই চাই, যত পাই তত চাই। আমাদের জীবনে এখন আর কোনো শুকরিয়া নাই। আমরা এখন আর বলতে পারি না শুকর আলহামদুলিল্লাহ, প্রভু তোমাকে ধন্যবাদ, থ্যাঙ্কস গড, আমাকে তুমি অনেক দিয়েছ। আমরা এখন বলতে পারি না। যত পাই তত চাই। অথচ বাস্তবতা হচ্ছে যে আপনি যত কিনবেন তত আপনার অভাব বাড়তে থাকে। আপনি কিনে কখনোই তৃপ্ত হতে পারবেন না। আপনি কিনে কখনোই তৃপ্ত হতে পারবেন না। ছোট্ট এক্সাম্পল দিই, এটা আবার মহিলারা মেয়েরা মাইন্ড করবে না, এটা সবার জন্য প্রযোজ্য নয়। অনেক আধুনিক মহিলাদের কাছে খুব জনপ্রিয় পপুলার একটা আইটেম হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড এদের কিছু না পেলে পরে আবার তিনি ইনসাল্ট ফিল করেন যে তাকে তার হাজবেন্ড ডায়মন্ডের একটা রিং অন্তত দিল না। তো ডায়মন্ড তো প্রথমে শুরু হয় কিভাবে? প্রথমে শুরু হয় নোজ পিন দিয়ে। তিনি মনে করেন আহা, ডায়মন্ডের একটা নোজ পিন যদি হতো, মুখটা একটু নাড়াতাম, আলো লাগিয়ে আরেকজনের চোখে পড়ত, চমৎকার একটা দৃশ্য হতো। ঠিক আছে, আপনি কিনে ফেলবেন নোজ পিন, ডায়মন্ডের একটা নোজ পিন কিনলেন, লাগালেন। অভাব কি দূর হলো? আপনি নিশ্চিত থাকেন অভাব মাত্র শুরু হলো। তবে এটাও আপনার মনে হবে, ইস, একজনের টপস যদি হতো খুব ভালো হতো, কিনলে টপস, অভাব কি দূর হলো? রিংটা যদি, একটা রিং যদি হতো, কথা বলতে বলতে হাতটা একটু নাড়াতাম, সবাই দেখতো একটু ডায়মন্ডের রিং আছে, কি রিং, অভাব কি দূর হলো? একটা নেকলেস যদি হতো, বুকে একটু শান্তি পেতাম, কি করে নেকলেস, অভাব কি দূর হলো? হলো না। বালা জোড়া যদি হতো, সেটটা পুরো হতো, কিনলেন বালা, সেট পুরো হলো, অভাব কি দূর হলো?
একটা সেট কয়বার পড়া যায়? আমার অন্য কিছু পরামর্শ হচ্ছে, তো যত আপনি কিনবেন তত আপনার অভাব বাড়তে থাকবে। আপনি কিনে কখনো তৃপ্ত হবেন না, কিনে আপনি কখনো প্রশান্তি পাবেন না। আসলে আমরা আসলে মনে করি যে অর্থ নয় প্রশান্তি, অর্থের প্রয়োজন আছে, আমি দরকার কি এটা কেউ অস্বীকার করতে পারবে যে অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থ কখনো আপনাকে প্রশান্তি দিতে পারবে না। খুব করুণ ঘটনা বলি, এটা 35-40 বছর আগের ঘটনা হবে। ঢাকা শহরের প্রত্যন্ত এরিয়াত এলাকায় বেগম সাহেব তিনি থাকেন, তার 3 তলা এক ইউনিট বাড়ি। বুঝতেই পারছেন কি পরিমাণ ধনাঢ্য মহিলা। অভিজাত এলাকায় 3 তলা এক ইউনিট বাড়ি, এবং 3 তলায় হচ্ছে তার বেডরুম। বেডরুম না হয় বেড হল বলা ভালো, তার মোটামুটি আমাদের এই রুমটার মতো তার বেডরুম, বিশাল বেডরুম। এবং বেডরুমে তার যে খাট, সেই খাটকে খাট না বলে পালনটা বলতে হবে। 35 বছর আগে সেই খাট বানাতে খরচ হয়েছিল তখনকার দিনে 10 লক্ষ টাকা। এবং আমরা খাটে কি ব্যবহার করি, ধরেন জাজিম ব্যবহার করি, বা ফোন ব্যবহার করি, বা ম্যাট্রেস ব্যবহার করি। বেগম সাহেব বলেন যে না, এগুলোতে হবে না, কি পাখির নরম পালক, জ্যান্ত পাখির শরীর থেকে নিতে হবে। সেই পালক দিয়ে তাকে গতি বাড়ানো হয়েছে, এবং এটা প্রত্যেকদিন গতি দিতে হবে যাতে এটা করে। এবং ওনার ইচ্ছা হচ্ছে উনি যখন বিছানায় গিয়ে শোবেন, ওনার শরীরটা যেন আস্তে আস্তে বিছানার মধ্যে ডুবে যায়, ওপর থেকে চাদর দেওয়ার জন্য টের না পাওয়া যায় যে এখানে কেউ ঘুমিয়ে আছে। অর্থাৎ এত নরম বিছানা। কিন্তু বিছানা নরম হয়ে কি হয়, ঘুম আসে না। রাত্রে 12টা 10 মিলিগ্রাম, 1টা 20 মিলিগ্রাম, 2টা 30 মিলিগ্রাম, মানে ঘুমের ওষুধ খাচ্ছে, ঘুম নাই। সারা রাত ঘরের মধ্যে পায়চারি করছে, হয়তো জানলাতে বাইরে দেখাচ্ছে, রাস্তার পাশে বস্তির অনেক মহিলা সারাদিন অন্যের বাসায় কাজ করে, রাতে বস্তিতে ফিরে স্বামীর জন্য রান্না বান্না করে, নিজের জন্য রান্না করে। বস্তি রান্না তো বুঝতেই পারে। খাওয়া দাওয়া শেষ করে বিছানা বলে কিছু নাই, চট বিছিয়ে দিয়ে বালিশটাই ইট মাথায় দিয়ে শুরু করেছে, কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও বলতে পারবে না। আর বেগম সাহেব 10 লক্ষ টাকার বিছানা, কিন্তু ঘুম আসে না। তো টাকা দিয়ে আপনি দামি খাট কিনতে পারবেন, টাকা দিয়ে আপনি ঘুম কিনতে পারবেন না। টাকা দিয়ে আরামায়ের সমস্ত উপকরণ আপনি কিনতে পারবেন, টাকা দিয়ে আপনি প্রশান্তি কিনতে পারবেন না, প্রশান্তি লাগাতে পারবেন না। প্রশান্তির উৎস হচ্ছে আপনার অন্তর। অন্তর থেকে আপনি যতক্ষণ পর্যন্ত বলতে না পারছেন যে শুকর আলহামদুলিল্লাহ, প্রভু তোমাকে ধন্যবাদ, থ্যাঙ্কস গড, আমাকে তুমি অনেক দিয়েছ, আপনি প্রশান্তি পাবেন না। তখন দেখো যে টেনশনের 1 নম্বর কারণ হচ্ছে না শুকরিয়া। নাই নাই, খাই খাই, পাই পাই, চাই চাই। টেনশনের 2 নম্বর কারণ, এটা আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা রেসপন্স, এটাকে বলে ফাইট অর ফ্লাইট রেসপন্স। আমাদের পূর্বপুরুষরা আগে যখন বডিগার্ড করে থাকতেন, তখন মাঝে মাঝে তাদের বন্য জন্তু মোকাবিলা করতে হতো, এবং তখন তাদের সামনে 2টো অপশন ছিল, যে হয় ফাইট করতে হবে, অর্থাৎ এই পশুটাকে মারতে হবে, অথবা ফ্লাইট করতে হবে, মানে পালাতে হবে, মারো অথবা পালাও, ফাইট অর ফ্লাইট। এখন তো বন্য নয়, বন্য পশুও নয়, কিন্তু এই ফাইট অর ফ্লাইট রেসপন্সটা কিন্তু আমাদের ভিতরে জেনেটিক্যালি চলে এসছে। এবং অবস্থাটা কি হয়েছে, যে আমাদের জীবনে এখন বাস্তব বিপদ যতটা না বেশি, আমাদের জীবনে এখন বিপদের কল্পনা তার চেয়ে বেশি, অর্থাৎ দুশ্চিন্তা। আপনি জাস্ট একটা দিন, আপনি সারাদিন কি ধরনের চিন্তা করেন, একটা দিন 24 আওয়ার্স, 12 আওয়ার্স আপনি শুধু অবজার্ভ করেন, আপনি দেখবেন যে আপনার একটা চিন্তার একটা বড় অংশ দুশ্চিন্তা। কি হবে, ভবিষ্যতে কি হবে, আর অতীত নিয়ে অনুশোচনা, নয়তো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। এবং এই দুশ্চিন্তা বাড়তে বাড়তে আজকে কোথায় গিয়ে পৌঁছেছে, যে আজকে আমরা কি দেখতে পাচ্ছি, আজকে আমরা দেখছি এই যে বড়শ্রীর ঘটনা, এই তো মাসখানেক আগে আপনার পত্রিকায় দিয়েছে, যে মা তার আপন সন্তানদের হত্যা করেছে শুধু দুশ্চিন্তায় যে এদের ক্যারিয়ার কি হবে। তিনি এই টেনশনের লোড আর নিতে পারছেন না, দুশ্চিন্তা। এবং রাস্তাঘাট তো মানে স্কুলগুলোতে যখন যায় ছোট হয়ে, তখন দেখেছি স্কুলে যখন ভালোভাবে টেনশন, আমি প্লে গ্রুপের বাচ্চা, তার মায়ের টেনশন দেখলে মনে হয় যে সেটা প্লে গ্রুপের বাচ্চা না, যেহেতু কিছুদিন পরে এসএসসি পরীক্ষা দিতে আর কি, মানে এত টেনশন আর কি, দুশ্চিন্তা। তো
তো টেনশনের 2 নম্বর কারণ হচ্ছে এই দুশ্চিন্তা, বিপদের কল্পনা। টেনশনের 3 নম্বর কারণ বহন করে বেড়ানো। আমরা এখন আর কেউ কাউকে ক্ষমা করতে পারি না। আমরা কি করি? আমরা আমাদের ভেতরে ক্ষোভ, কষ্টটাকে বহন করে বেড়াই। এখন হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে ক্ষমা করতে পারেন না, মা বাবা সন্তানকে ক্ষমা করতে পারেন না, সন্তান মা বাবাকে ক্ষমা করতে পারেন না, ভাই ভাইকে ক্ষমা করতে পারেন না, বোন ভাইকে ক্ষমা করতে পারেন না। আমরা কি করি? কষ্টটাকে বহন করে বেড়াই। 10 বছর আগে একজন আপনাকে একটা কথা বলেছিল, 10 বছর পার হয়ে গেছে, আপনি কিন্তু এখন পর্যন্ত ভুলতে পারছেন না। আপনি এখন মাঝে মাঝে মনে হয়, ইস রে, ওই দিন যদি এই কথাটা মনে পড়তো, ব্যাপারটা একটা ছিল করতে পারতাম। তো তখন মনে করে চিন্তা করেন নাই, আপনি 10 বছর পরে ভুলতেও পারছেন, আপনি নতুন করেই বেড়াচ্ছেন। যে বলেছে সে কিন্তু ভুলে গেছে, আপনি কিন্তু ভুলতে পারছেন না। আপনি মাঝে মাঝেই বলে পড়ে এবং ভেতরে একটা জরুরি সৃষ্টি হয়। তো আমরা কি করছি? বহন করে বেড়াচ্ছি। আমরা অফিসের সমস্যা অফিসে রেখে আসতে পারি না, অফিসের সমস্যাটা বাসায় নিয়ে যাই, বাসায় গিয়ে বাসায় অশান্তি সৃষ্টি করি। বাসায় সমস্যা বাসায় রেখে আসতে পারি না, ওই অফিসে নিয়ে এসে অফিসে অশান্তি সৃষ্টি করি। আমরা সমস্যাগুলোকে বহন করে বেড়াই। তাও টেনশনের 3 নম্বর কারণ হচ্ছে বহন করে বেড়ানো। টেনশনের 4 নম্বর কারণ, এটা খুব আধুনিক কারণ, অসুস্থ বিনোদন। টিভি, ফেসবুক, ইন্টারনেট, হাইওয়ে টিভি। এটা 10 বছর আগের একটা ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে তার বান্ধবীদের সাথে এসে গল্প করছে যে, জানিস আজকে না আব্বা রোজা রেখেছে। বান্ধবীদের একটু কৌতূহল হল যে আন্টি রোজা রেখেছে কি জন্য? রমজান মাস না, শাওয়াল মাস না, আন্টি কি জন্য রোজা রেখেছে? বলে না আমরা খুব সিরিয়াস কারণে রোজা রেখেছি। বলছি কি হয়েছে? বলে যে আমরা রোজা রেখেছে কুসুমের স্বামী হলো কুসুমকে ছেড়ে না যায়, এই জন্য। আপনারা বুঝতে পারলেন কিনা জানি না, 10 বছর আগে হিন্দি সিনেমা চলছিল কুসুম, তার স্বামী যেন তাকে ছেড়ে না যায়, এই জন্য বলে ঢাকায় বসে রোজা রাখছে। চিন্তা করেন কি পরিবার টেনশন। হ্যাঁ, তার স্বামী তাকে ছাড়বে না, ধরবে, এটা তো নির্ভর করছে স্ক্রিন করে। আপনার রোজাতে কিচ্ছু আসে যায় না, কিন্তু টেনশনের ঘুম নাই, কিন্তু কুসুমের কি হবে? আর এই সিরিয়াল গুলো এমন জায়গায় এসে শেষ করে সারা রাত ঘুম নাই, কি হবে? পরের দিন সিরিয়াল শুরু না হওয়ার জন্য কি হবে? আমাদের দেশে ডিভোর্সের পরিমাণ বেড়ে গেছে সিরিয়ালের জন্য। আর একটা নতুন উৎপাদ শুরু হয়েছে, এটা কয়েক বছর আগে ছিল না, আমরা খুব শান্তিতে ছিলাম, তার নাম হচ্ছে ফেসবুক। এবং এখন হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনকে বিশ্বাস করে না। এখন হাজবেন্ড তার ওয়াইফের ফেসবুক অ্যাকাউন্টে ছদ্মনামে ফ্রেন্ড হয়ে থাকে, ওয়াইফ তার হাজবেন্ডের ফেসবুক অ্যাকাউন্টে ছদ্মনামে ফ্রেন্ড হয়ে থাকে, শুধু ক্লোজ অ্যাকাউন্টে কার সাথে লাইন মারে আর কি। বিশ্বাস করে না, মুখের কথায় তারা বিশ্বাস করে না আর কি। তো সবসময় দেখা হচ্ছে ক্লোজ রাখে কার সাথে কি করে। তো এই অসুস্থ বিনোদন হচ্ছে টেনশনের 4 নম্বর কারণ। তো আমরা শুকরিয়া আদায় করি যে মেডিটেশন এই 4টা কারণ থেকে আপনি কিন্তু চমৎকার ভাবে বের হয়ে আসতে আপনাকে সহায়তা করবে। এবং একজন মানুষ যিনি নিয়মিত মেডিটেশন করেন, যে কোনো সিচুয়েশনে তিনি যে তার মাথা কতটা ঠান্ডা রাখতে পারেন। আমরা প্রথমে বলছি যে জীবন যতদিন আছে সমস্যা ততদিন থাকবে, সমস্যা টেনশন কিন্তু এক জিনিস। তো যখন একজন মানুষ নিয়মিত মেডিটেশন করেন, যে কোনো সিচুয়েশনে তিনি যে কত প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন ঠান্ডা মাথায়। ছোট্ট ঘটনা বলি, এই আমাদের কারণ বাজারে এটা 2006 সালের ঘটনা। আপনাদের অনেকে হয়তো মনে থাকতে পারে যে এই এলটিডি ভবনের 11 তলায় সেদিন আগুন লেগে গিয়েছিল, নিশ্চয় অনেকের মনে আছে। তো সেই সময় এলটিডির বার্তা সম্পাদক ছিলেন যারা খায়রুল আনোয়ার মুকুল, আমাদের কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সের 2nd ব্যাচে গ্রাজুয়েট। তাহলে এরকম ঘটনা যদি ঘটে যে 11 তলার উপরে আপনি কাজ করছেন এবং সেখানে আগুন লেগে গেছে, স্বাভাবিকভাবেই আপনার মনের প্রথম চিন্তাটাই আসবে যে চাচা আপন প্রাণ বাঁচায়। স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের কাছে নিজের জীবনটাই সবচেয়ে প্রিয়। কিন্তু মুকুল সাহেব তিনি চিন্তা করলেন যে আমার যে সহকর্মী এতদিন আমার অধীনে কাজ করে এসছে, আমি যাদের অভিভাবক, আজকে বিপদের মুখে তাদেরকে রেখে আমি তো আগে যেতে পারি না। রেস্টুরেন্ট কাজ করছিলেন, তাদের সহায়তা দিয়ে তিনি তার প্রত্যেক সহকর্মীকে আমি 11 তলা থেকে বিনামূল্যে বের করা নিশ্চিত করলেন। সবার শেষে তিনি বেরোলেন।
একজন মানুষ তার মাথা কতটা ঠান্ডা রাখতে পারলে এইরকম সিচুয়েশনে পুরো জিনিসটা অর্গানাইজ করা সম্ভব, এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। তো সমস্যা আসতেই পারে, ঝামেলা আসতেই পারে, টেনশন করবেন না। যত নিয়মিত মেডিটেশন করবেন তত যে কোনো সমস্যাকে আপনি নতুন সম্ভাবনায় রূপান্তরিত করতে পারবেন। যেমন এই ঘটনা তাকে ন্যাশনাল হিরোতে রূপান্তরিত করলো, তিনি জাতীয় বীর হয়ে গেলেন। 2 নম্বর, আপনার এবিডি নাম্বার 1, আমাদের সবার জীবনের 1 নম্বর শত্রু, আপনার পারিবারিক জীবনের শত্রু, আপনার ক্যারিয়ারের শত্রু, আপনার ব্যক্তিগত শত্রু। এই শত্রুর নাম হচ্ছে রাগ। রাগ আমরা বলি যে রেগে গেল তো হেরে গেল, এবং এই যে রাগ কারণ এমন বদরা দেখা যায় যে তিনি নিজের পায়ে ভেঙে ফেলছেন, এরপরে আফসোস করছেন যে হাইরে ডিনার সেটও ভাঙলো, পাওয়া থাকতে বললো। নিজের চুল হয়তো নিজেই কেঁদে ছিঁড়ে ফেলছেন, এরপরে আফসোস করছেন যে কয় গাছি আর চুল ছিল না, তাও ছিল। তো যাদের এরকম বদ রাগ তাদের জন্য মেডিটেশন অত্যন্ত চমৎকার। ছোট ঘটনা বলুন, ভদ্রলোক স্কুল টিচার ছিলেন এবং অত্যন্ত বদরাগী ছিলেন। প্রথম তিনি বুঝতে পারেননি যে তার এত বদরাগ। প্রথম বুঝতে পারলেন কখন, যে তার 4 বছরের ছোট্ট একটি মেয়ে, এখন বাবা তো একদিন হয়তো মনটা খুব বড়, আহারে মেয়েটাকে কতদিন একটু ভালো করে আদর করি না, আজকে একটু মেয়েটাকে একটু আদর করি। তো মেয়ে ড্রয়িং রুমে বসে খেলছিল, তিনি হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে গিয়ে মেয়ের হাতটা ধরলেন। যেই মেয়ের হাত ধরলেন, মেয়ে তো ভয় কাঁপতে কাঁপতে ওখানে দাঁড়িয়ে তার কাপড় চোপড় সব নষ্ট করে ফেললো। এবং ঘটনার সেই দিন প্রথম তিনি অনুভব করলেন যে তিনি একজন বদরাগী মানুষ, এবং তার বদরাগের জন্য তার সন্তানের সাথে, তার 4 বছরের মেয়ের সাথে তার কত দূরত্ব তৈরি হয়ে গেছে। খুব অনুতপ্ত হলেন যে না, এই রাগটাকে আমার নিয়ন্ত্রণ করা হবে। সেই যশোর থেকে তিনি ঢাকায় আসলেন শুধু মেডিটেশন শেখার জন্য। আমাদের 4 দিনের একটা কোর্স হয়, সেই কোর্সে জয়েন করলেন, বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফেরার কয়েকদিন পরের ঘটনা, তার সেই ছোট্ট মেয়ে খুব বিস্ময়ের সাথে তার মাকে প্রশ্ন করছে, আচ্ছা আম্মু, আম্মু কি অসুখ? বলছে না তো, কেন, কি হয়েছে তোর? কি হয়েছে তোর? আব্বুরা কেমন যেন মিষ্টি মিষ্টি করে কথা বলছে, ভীষণ আপনার অসুখ হয়েছে। তার আব্বুকে ঝাড়ি ছাড়া কথাই বলতে শোনে নাই। এবং এই ভদ্রলোক এমন হয়েছে যে একই বছর তাকে 3 বার পর্যন্ত চাকরি চেঞ্জ করতে হয়েছে শুধুমাত্র তার দুর্ব্যবহারের জন্য। আর আজকে আমরা শুক্রিয়া আদায় করি, সারপ্রাইজ পারসন। আসলে রাগী মানুষ তারা একটা জিনিস বোঝেন না, যে রাগী মানুষ আসলে কেউ পছন্দ করে না, এবং একটা রাগী মানুষ কিন্তু আবার আরেকটা রাগী মানুষকে পছন্দ করে না। এবং রাগী মা বাবাকে সন্তানরা মোটেই পছন্দ করে না। এখন কি করবে? ত্যায্য মা ত্যায্য বাবা, করার কোনো সিস্টেম নাই। এখন ভয় পায়, কেউ তো পছন্দ করে না। তো রাগটাকে যত আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি নিজের মতো শান্তিতে থাকবেন এবং আপনার পরিবার মতো শান্তিতে থাকবেন, এবং শুকরিয়া আদায় করতে পারেন। যেমন পঞ্জাব পরিবারগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুখী পরিবার, আমরা শুকরিয়া আদায় করে বলতে পারি। যেমন পঞ্জাব পরিবারগুলোতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যেমন চমৎকার হবে, মা বাবা আসলে সন্তানের আন্ডারস্ট্যান্ডিংটা খুব চমৎকার হয়। তার পরস্পর পরস্পরের সাথে কমিউনিকেট করে আলফা লেভেল, গাওয়া লেভেলে না। এই গাওয়া লেভেলটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর। এবং যার ফলে আমাদের পঞ্জাব পরিবারগুলিতে প্রশান্তি পরিবার অনেক অনেক বেশি। এরপর আমি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে চলে আসি। এখানে এখন অধিকাংশই যারা আছে তারা খুব ইয়ং। এই পয়েন্টটা হয়তো কারো কারো কাছে অত গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে, বাট আফটার 50 ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সুস্থতা, নিরাময়। আপনাদের সদয় অবগতির জন্য বলছি, 75% রোগের কোনো ওষুধ নাই। আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার সাহেব আপনাকে দয়া করে প্রেসক্রিপশন লিখে দিবেন, এবং আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে কিছু কিছু ওষুধ ডাক্তার সাহেব লিখে দিয়েছেন, সেই ওষুধের ডান পাশে তিনি সুন্দর করে ব্র্যাকেটে লিখে দিয়েছেন চলবে। তাহলে কোর্সে এবারে ভদ্রলোক এসেছিলেন, তো তিনি ডাক্তারকে জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব একটা জিনিস শুরু হলে তো শেষ আছে, কতদিন চলবে? তো ডাক্তার সাহেব খুব খুশি, কিন্তু মনে মনে দেখেন আপনি যতদিন বাঁচতে চান ততদিন চলবে, যেদিন মারা যেতে চান বন্ধ করে দিলে হবে আর কি, যতদিন বাঁচতে চান ততদিন চলবে।
অর্থাৎ 75% রোগের জন্য আপনার কোন ওষুধ নেই, এবং সুখবর হচ্ছে এই 75% রোগের জন্য আপনার ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজনই নাই। কারণ মেডিকেল সায়েন্সের ভাষায় এই রোগগুলোকে বলা হয় সাইকোসোমাটিক ডিজিজ, বাংলায় আমরা বলতে পারি মনোদৈহিক রোগ। রোগটা আপনার দেহে ঠিক আছে, কিন্তু রোগের উৎসটা দেহ নয়, রোগের উৎস হচ্ছে মন। আমরা কোয়ান্টামে বলি মনের দূষণ। সাইকোসোমাটিক ডিজিজ গুলো কি কি, এটা তালিকা যদি দিতে যাই লম্বা তালিকা, কয়েকটা রোগের নাম বলি যেগুলো খুব কমন: অনিদ্রা, ইনসমনিয়া, মাইগ্রেন, সাইনোসাইটিস, স্পন্ডিলাইটিস, ব্যাক পেইন, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, হৃদরোগ, অ্যাজমা, আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম, এমনকি ক্যান্সার পর্যন্ত। এই রোগগুলো হচ্ছে সাইকোসোমাটিক প্রবলেমস। এই রোগগুলো নিরাময় মেডিসিন নয়, এই রোগগুলো নিরাময় প্রয়োজন মেডিটেশন। যে কারণে আছে আমেরিকাতে 2 কোটি লোক মেডিটেশন করছেন ডাক্তারের পরামর্শে। এবং আমেরিকাতে যেহেতু হেলথ ইন্স্যুরেন্স করার বাধ্যতামূলক, আপনি হেলথ ইন্স্যুরেন্স করবে যদি শুধু চিহ্ন দেন যে আপনি নিয়মিত মেডিটেশন করেন, আপনার প্রিমিয়ামে 50 থেকে 35% পর্যন্ত ডিসকাউন্ট। কেন? কারণ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো জানে যে যেহেতু আপনি মেডিটেশন করেন, আপনার অসুখ বিসুখ কম হবে, আপনি ডক্টরের কাছে কম যাবেন, আপনার পেছনে ইন্স্যুরেন্স কোম্পানির খরচ কম হবে। এবং আসলে এই সাইকোসোমাটিক প্রবলেম গুলো নিরাময় মেডিটেশনই কত গুরুত্বপূর্ণ। তো আমাদের এই ভিডিও থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বাক্যটি ছিল নিজামুদ্দিন স্যারের, সেটা হচ্ছে আপনার শরীর হচ্ছে সেরা ফার্মেসি এবং মন হচ্ছে সেরা ডাক্তার। এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে এমন কোনো ওষুধ তৈরি হয় না যে ওষুধ আপনার শরীর নিজে তৈরি করতে পারে না, যদি আপনি আপনার মনের এই শক্তিটাকে ব্যবহার করতে পারেন। যে কোনো রোগ সায়েন্টিফিক 5% রোগের জন্য আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনই নাই, আর বাকি 25% রোগের জন্য ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক আছে। কিন্তু সেই রোগগুলো যে অন্যদের নিরাময় হচ্ছে যদি 1 মাস সময় লাগে, আপনি নিরাময় লাভ করবেন 1 সপ্তাহে, যদি আপনি মেডিটেশন করেন। আসলে মেডিটেশন যে রোগ নিরাময় যে কত চমৎকার, আমরা এটা আপনার উদাহরণ দিতে গেলে প্রচুর উদাহরণ। তো একটা দুটো একটু না বললে হয় না। একবার ভদ্রমহিলা আসলেন, ডক্টররা তাকে বলে দিলেন যে খবরদার আপনি রুকু সেজদা দিয়ে নামাজ পড়বেন না, বেশি দাঁড়িয়ে থাকবেন না, বেশি হাঁটা চলাফেরা করবেন না। আর রুকু সেজদা দিতে গেলে মারা যাবেন, মানে আর্থ্রাইটিস দ্বারা এমন অবস্থা। তো তিনি কোর্সে আসলেন, আমাদের শিক্ষককে বলছেন যে বাবা দেখেন এই বয়সে এসে একটু যদি রুকু সেজদা দিয়ে নামাজ পড়তে না পারি তাহলে কি তৃপ্তি পাওয়া যায়? তো আমি শিক্ষক বললেন ইনশাআল্লাহ আল্লাহ আবার রুকু সেজদা দেবেন, আসেন। তো আমার কোর্সের পিছনে সকাল থেকে পার্টিসিপেন্টরা শেখে যে মেডিটেশন করে কিভাবে রোগ নিরাময় করতে হয়। রাতে যখন ভদ্রমহিলা বাসায় ফিরছেন, তাকে বলে দেওয়া হলো যে আজকে রাতে বাসায় ফিরে একটা ভালো ঘুরতেন, সকালবেলা ফজরের রাতে উঠে অজু করে জায় নামাজে দাঁড়িয়ে কি করবেন? প্রথমে আমাকে বলবেন যে আল্লাহ আমি আজকে তোমাকে সেজদা দেব, যদি মরি সেজদা করব। তো ভদ্রমহিলা রুকু সেজদা দিয়ে নামাজ পড়লেন এবং ভালো হয়ে গেলেন। এবং যে মহিলা যাকে ডাক্তাররা বলেছিলেন যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, তিনি এখন প্রত্যেকদিন 5 থেকে 6 বার করে বিমান হাঁটবেন, 6তলা বাসা লিফটে উঠবেন না, সিঁড়ি দিয়ে উঠবেন নামবেন, প্রত্যেক বছর বান্দরবনে বেড়াতে যান পাহাড় ওঠার জন্য। দিব্যি ভালো লাগছে। আরেক ভদ্রলোক অগ্রহীয় রঞ্জন ঋষি এনজিওগ্রাম করার পরে ডক্টররা বললেন যে আপনার 3টা আর্টারি 100% ব্লক, আর 60% ব্লক, আপনি ইমিডিয়েট বাইপাস করেন। তো উনি কাটা ছেঁড়া করতে চাচ্ছিলেন না। এটা 1994 এর ঘটনা। সেই সময় তিনি মেডিটেশনে জয়েন করলেন, বাইপাসকে বাইপাস করলেন। আজকে 2016 সাল 22 বছর, ডেপুটি সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন, তাও 10 বছর। আজ পর্যন্ত তার বাইপাস করার কোনো প্রয়োজন হয় না। এবং রিটায়ার পার্সন যেভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন, সেভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন, কোনো অসুবিধা নেই। এবং এই হৃদরোগের ক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে আপনাদেরকে আমরা স্পষ্টভাবে বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি যে মেহরবানি করে এনজিওপ্লাস্টি এবং বাইপাসের মধ্যে যাবেন না, নিজে যাবেন না এবং পরিবারের সদস্যদেরকে দেবেন না। যদি এগুলো কোনো কমপ্লিকেসি হয়, ডক্টর যদি বলে থাকেন যে এনজিওপ্লাস্টি বাইপাস করতে হবে, আপনি চলে আসেন, 1 বছর আমার সাথে প্রোগ্রাম কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ 1 বছর পরে কি করে আপনারা আপনাকে যেতে পারবেন। এবং যদি এনজিও করবেন, করতে যান, করবেন, করে দেখবেন যে আর্টারি ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এনজিওপ্লাস্টি বাইপাসের মধ্যে যাবেন না, 99% ক্ষেত্রে এনজিওপ্লাস্টি বাইপাসের কোনো প্রয়োজন নেই। তো আসলে তো নিরাময়
এই প্রোগ্রাম এবং মেডিটেশন অত্যন্ত অত্যন্ত চমৎকার। তারপরে আমাদের আজকের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে কর্মজীবনকে সফল করার ক্ষেত্রে আমরা মেডিটেশনকে চমৎকার ভাবে কাজে লাগাতে পারি। আজকাল বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো, যে টয়োটা, তোশিবা, সুমিতমো, ভলভো, স্যামসাং, এই কোম্পানিগুলোতে আমরা যদি দেখেন একটু ওয়েবসাইটে আসতে পারি, এখানে মেডিটেশন করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। ওখানে প্রত্যেক কর্মকর্তা কর্মচারী দিনে আধা ঘন্টা 1 ঘন্টা মেডিটেশন করতে হয়। আপনারা আপনাদের প্রফেশনের সাকসেসের ক্ষেত্রে মেডিটেশনটা আমরা চমৎকার ভাবে আপনি কাজে লাগাতে পারেন। এরপরে যে কোনো বদভ্যাস যদি থাকে, ধূমপান বা যে কোনো বদভ্যাস থেকে যদি আপনি বের হয়ে আসতে চান, মেডিটেশনের ক্ষেত্রে আপনাকে চমৎকার ভাবে সাহায্য করবে। শেষ পয়েন্ট হচ্ছে আমাদের আজকের আলোচনায় ইবাদতে একাগ্রতা। যারা একটু নামাজ মনোযোগ বাড়াতে চান, ইবাদত বন্দেগীতে মনোযোগ বাড়াতে চান, উপাসনা আরাধনায় মনোযোগ বাড়াতে চান, মেডিটেশন আপনাকে চমৎকার ভাবে সাহায্য করবে। কারোর মনে আপনার সাথে একটা কোশ্চেন থাকে, একটা কনফিউশন থাকে যে মেডিটেশনের সাথে কোয়ান্টামের সাথে ধর্মের কোনো বিরোধ আছে কিনা, বা ইসলামের কোনো বিরোধ আছে কিনা, বা শরীয়তের কোনো বিরোধ আছে কিনা। আমরা শুকরিয়া আদায় করে বলতে পারি যে আজকে কোয়ান্টাম মেথড 24 ইয়ার্স, এবং আমাদের দেশে বহু বিশিষ্ট আলেম এই 4 দিনের মেডিটেশন কোর্সে অংশগ্রহণ করেছেন। এবং 4 দিন প্রোগ্রাম করার পরে তারা প্রত্যেকেই এক বাক্যে বলেছেন যে কোয়ান্টামের কোনো টেকনিকের সাথে ধর্মের কোনো বিরোধ নাই, ইসলামের কোনো বিরোধ নাই, শরীয়তের কোনো বিরোধ নাই। অধিকাংশ আলেম খুব আফসোস করে বলেছেন যে আমরা তো বলি হুজুর কাজ ছাড়া নামাজ হয় না, কিন্তু হুজুর কাজকে কিভাবে সৃষ্টি করতে হয় কাউকে বলতে পারেনি। আজকে নিজের চোখে দেখে গেলাম হুজুর কাজ কিভাবে সৃষ্টি করতে হয়। এবং আলেমরা বলছেন যে মেডিটেশন করার পরে নামাজে তাদের তৃপ্তি বেড়ে গেছে, মনোযোগ বেড়ে গেছে। অথবা আপনার ধর্ম, আপনার দর্শন, আপনার বিশ্বাস যাই হোক না কেন, আপনি মেডিটেশন ও কোয়ান্টাম মেথড থেকে সমভাবে উপকৃত হবেন। 2 নম্বর আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মেডিটেশন বা কোয়ান্টাম থেকে উপকৃত হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। আমরা বলি 2টো যোগ্যতা। প্রথম যোগ্যতা হচ্ছে আপনি বাংলা বোঝেন কিনা, আর দ্বিতীয় যোগ্যতা হচ্ছে আপনি চেয়ারে বসে থাকতে পারেন কিনা। আর কোনো যোগ্যতা প্রয়োজন নাই। যেভাবে আমরা মেডিটেশন প্রোগ্রামে সেই 12 বছরের কিশোর কিশোরী থেকে শুরু করে 82 বছরের তরুণ তরুণী তারাও অংশগ্রহণ করছে এবং চমৎকার ভাবে উপকৃত হচ্ছে। 3 নম্বর আপনার মনে প্রশ্ন আসছে বলে আমার তো কোনো সমস্যা নেই, আমার কোনো অসুখ নেই, বিসুখ নেই, আমার কোনো টেনশন নেই, আমি সব দিক থেকে ভালো হয়ে আছি, আমার কোনো অভাব নেই, সব দিক থেকে ভালো হয়েছে, আমি কেন মেডিটেশন করবো, আমার মেডিটেশনের কি দরকার। আসলে আপনি যদি একজন সফল মানুষ হয়ে থাকেন তো মেডিটেশন আপনাকে অনন্য মানুষের রূপান্তরিত করবে। অর্থাৎ আপনার মেধার যে আনইউটিলাইজড যে ফ্যাকাল্টিস গুলো রয়ে গেছে এখনো, আপনি সেগুলোকে ডিসকভার করতে পারবেন এবং সেগুলোকে ব্যবহার করতে পারবেন এবং আপনি পৃথিবীকে কিছু দিয়ে যেতে পারবেন। সফল মানুষ থেকে আপনি অনন্য মানুষের রূপান্তরিত হবেন। তো আমরা আজকে একটু পরে মেডিটেশনে যাব। তো তার আগে আমরা আমাদের আজকের আলোচনার উপসংহারটা আনার আগে যে মেডিটেশনের সাথে আমরা কিভাবে সংযুক্ত হতে পারি, আপনারা যারা সিরিয়াসলি সংযুক্ত হতে চান, উই হাইলি রিকমেন্ড কোয়ান্টাম মেথডের 4 দিনের একটা মেডিটেশন কোর্স হয়। এই কোর্সটি করে নেন। আমি ব্যক্তিগতভাবে যখন কোয়ান্টাম মেথড কোর্সে জয়েন করি, এটা 1994, আমি ঢাকা কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, সেই সময় মেডিটেশন কোর্সে জয়েন করি। আমি বলতে পারি যে মেডিটেশন কোর্স এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রয়োজনীয় কোর্স ছিল, যেটা আমার জীবনের ট্র্যাকটাকে একটা নতুন ধারা হয়ে গেছে। এবং আমরা কনফিডেন্স এটাও বলতে পারি যে আপনারা আপনাদের জীবনে এই পর্যন্ত যত প্রোগ্রামে, যত সেমিনার, সিম্পোজিয়াম, যত কোর্সে অংশগ্রহণ করেছেন, কোয়ান্টাম মেথড এই 4 দিনের এই কোর্স, এটি নিঃসন্দেহে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স। এই কথাটি আজকে আমরা বলছি একটু অধ্যন্ত মনে হতে পারে, কিন্তু এই কথাটি কোর্সের 4th দিন আপনি বলতেন। তো আমরা রেকমেন্ড করবো যে আগামী 2, 3, 4, 5 সেপ্টেম্বর আমাদের পরবর্তী কোর্স হচ্ছে ঈদের আগে, আপনারা সেখানে জয়েন করতে পারেন। সেখানে জয়েন করতে না পারলে অক্টোবরে কোর্স আছে, নভেম্বরে কোর্স আছে, সময় সুযোগ মতো। টানা 4 দিনের অনুষ্ঠিত হয়, আবির্ভূত আছেন, অর্থাৎ তার কাছ থেকে সংক্রান্ত সমস্ত ইনফরমেশন, প্রয়োজনীয় সহযোগিতা তার কাছ থেকে গ্রহণ করতে পারেন। কোর্সের ফর্ম, অন্যান্য ফর্মালিটিস আশা করি যে তিনি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবেন। 2 নম্বর হচ্ছে যে যতদিন পর্যন্ত আপনি কোর্সে জয়েন করতে না পারছেন, মেডিটেশন থেকে দূরে থাকার কোনো কারণ নেই। আমাদের ঢাকাতে প্রচুর, আপনাদের প্রত্যেকের যার যেখানে বাসা, নিকটবর্তী শাখা স্থানে প্রত্যেক শুক্রবার আমাদের সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত মেডিটেশন ক্লাস হয় এবং টোটালি ফ্রি। আমাদের রেকমেন্ডেশন হচ্ছে যে আপনি প্রথমে এই ক্লাসগুলো করেন। আপনার যে মেডিটেশন কোর্স নিয়ে কনফিউশন থাকে, এতগুলো টাকা, এতগুলো সময় আমি দেবো, আদৌ কি কাজ হবে, যদি কনফিউশন থাকে আপনি ফ্রি ক্লাসগুলোতে জয়েন করেন। Well, after 6 days or 8 days করার পরে যদি আপনার মনে হয় যে না, ইয়েস উপকার তো পাচ্ছি বলে মনে হচ্ছে, you can decide যে কোর্স করবে কি করবে না। তো
তো প্রতি শুক্রবার আমাদের সমস্ত শাখা সেলগুলোতে মেডিটেশন হয়। তবে সবচেয়ে ভালো একটা প্রোগ্রাম হয়, আপনারা যদি জয়েন করতে পারেন আপনারা উপকৃত হবেন, সেটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবার। এটা খুব চমৎকার একটা প্রোগ্রাম হয় প্রত্যেক মঙ্গলবার। এটা সময় হচ্ছে সকাল 7:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত 10টা সেশন। আপনাকে সারাদিন থাকতে হবে না, সকাল 7:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত 10টা সেশন। প্রত্যেকটা সেশনের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা, আধা ঘন্টা আলোচনা এবং আধা ঘন্টা মেডিটেশন। তো আলোচনা আজকে আমরা যা বললাম এগুলো না, আরো অনেক নতুন নতুন বিষয় আছে, সেই আলোচনাতে আপনারা সেগুলো পাবেন। এবং মেডিটেশন এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে সেগুনবাগিচা সরকারি 12তলা ভবনের পশ্চিম কোণে, এই দুর্নীতি দমন কমিশন অফিসের পেছনে YMCA বিল্ডিং এর 1 তলায় গ্রাউন্ড ফ্লোরে। এই প্রোগ্রামটি প্রত্যেক মঙ্গলবার, আগামীকালকে মঙ্গলবার আছে, আপনারা যাদের সুযোগ রয়েছে আপনারা জয়েন করেন। এই প্রোগ্রামটি আপনাদের জন্য একটা ভেরি স্পেশাল প্রোগ্রাম।